সয়েল। লাস্ট মডিউল আমরা যেটা কভার করছি ইন সিটু এন্ড ইনডিউস স্ট্রেস, ওইটার নলেজ দেখা যাবে এখানে কাজে লাগবে আমরা যদি কম্প্রেসিবিলিটি অফ সয়েল হচ্ছে কভার করতে চাই। তাহলে এই কোর্সের শুরুতে একদম প্রথম দিকে আমরা সয়েলের প্রপার্টিস গুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছিলাম, একটা ছিল ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস আর একটা ছিল আমাদের ইন্ডেক্স প্রপার্টিস। ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস এর মধ্যে যেই দুইটা আমাদের হচ্ছে দুইটা না তিনটা ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস ছিল, এর মধ্যে একটা ছিল কম্প্রেসিবিলিটি অফ সয়েল, আর বাকি দুইটা ছিল কি, একটা ছিল শেয়ার স্ট্রেংথ, আরেকটা বলো তো কেউ একজন কি ছিল? একদম শুরুর দিকের মডিউলে যেটা পড়ছিলাম যে ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস এর মধ্যে একটা ছিল শেয়ার স্ট্রেংথ, আর একটা ছিল হচ্ছে আমাদের কম্প্রেসিবিলিটি বা ভলিউম চেঞ্জ ক্যারেক্টারিস্টিক্স। 3 নম্বরে কি ছিল মনে আছে? প্রথম ছিল ইন্ডেক্স প্রপার্টিস, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস কি ছিল? আরেকটা ছিল আমাদের পারমিবিলিটি বা কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, অথবা বলতে পারি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। আমরা পরের যে 3টা মডিউল পড়বো, 3টা মডিউলে হচ্ছে ওই 3টা ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস কে টার্গেট করে। তাহলে চ্যাপ্টার 12তে যেটা আছে ওটা হচ্ছে আমাদের শেয়ার স্ট্রেংথ, আর পারমিবিলিটি যেটা আছে ওটা আরো আগের চ্যাপ্টারে আছে, যেটা আমাদের ট্যাক্স আই মিন বিএলসি তে মডিউলে 10-এ আছে আর কি, ওটা আমরা পরে কভার করবো। তাহলে কম্প্রেসিবিলিটি বোঝার জন্য আমাকে প্রথমে যাইতে হবে সেই ওয়েট ভলিউম রিলেশনশিপ বা থ্রি ফেজ ডায়াগ্রাম যদি চিন্তা করি। তাহলে থ্রি ফেজ ডায়াগ্রামে আমরা জানি কি সয়েল হচ্ছে একটা পোরাস মেটেরিয়াল। তাহলে পোরাসের মধ্যে আমাদের সলিড আছে, ওয়াটার আছে, প্লাস হচ্ছে কি এয়ার আছে। তাহলে এখন যদি আমি লোড ইম্পোজ করি সয়েলের উপর, লোড যদি বাড়াই, যেটাকে আমরা বলতেছি ইনডিউস স্ট্রেস, তাহলে অ্যাজ এ রেজাল্ট কি হবে, ভয়েড স্পেস থেকে ওয়াটার এক্সপলশন হবে, এয়ার এক্সপলশন হবে। তাহলে এয়ার ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে দেখা যাবে কি এই সয়েলের হাইটের ডিক্রিজ হবে। তাহলে যেই প্রসেসে ডিক্রিজ হচ্ছে ওটাকে আমরা বলতেছি কম্প্রেসিবিলিটি, আর টোটাল কতটুকু হাইট কমবে ওটাকে বলি হচ্ছে আমরা সেটেলমেন্ট। তাহলে এটা যদি আমরা ওই ইরেজারের বা ফোমের সাথে চিন্তা করি, যেটা দিয়ে আমরা হোয়াইট বোর্ডে ইউজ করি, তাহলে হোয়াইট বোর্ডও বাইরে থেকে দেখতে মনে হয় যে কি একটা ভলিউম আছে, কিন্তু মাঝখানে দেখি এটা প্রচুর পরিমাণ ভয়েড আছে। যদি আমি বাইরে থেকে প্রেস করি তাহলে দেখা যাবে কি হাইটে ডিক্রিজ হবে। তাহলে যে প্রসেসে ডিক্রিজ হচ্ছে সেটাকেই বলতেছি আমরা কম্প্রেসিবিলিটি, আর টোটাল হাইটের কতটুকু ডিক্রিজ হবে ওটাকে বলি হচ্ছে আমরা সেটেলমেন্ট। তাহলে যে কোনো ইনফ্রাস্ট্রাকচার আমি তৈরি করি না কেন প্রত্যেকটার জন্য এই সেটেলমেন্টের একটা লিমিট আছে, যে ফাউন্ডেশন আমি যেই লেভেলে বসাবো ডিউ টু ইনডিউস স্ট্রেস যতটুকু সেটেলমেন্ট হবে সেটা সেফ লিমিটের মধ্যে থাকতে হবে। লিমিট যদি ক্রস করে যায় সেক্ষেত্রে সেটা সার্ভিসিবল নাও থাকতে পারে, অথবা সেটা কলাপস করতে পারে। তাহলে যে 3টা রিজনে আমাদের হচ্ছে কম্প্রেসিবিলিটি হয়, দেখো এখানে শুরুতেই 3টা রিজন বলা আছে, যে কম্প্রেশন ইজ কজড বাই, এতে বলা হয়েছে কি ডিফরমেশন অফ সয়েল পার্টিকেল, যে ইলাস্টিক রেঞ্জের মধ্যে পার্টিকেলের ডিফরমেশনের কারণে কম্প্রেসিবিলিটি হইতে পারে।
অথবা হইতে পারে রিলোকেশন অফ সয়েল পার্টিকেল। যে স্ট্রেসের পরিমাণ যদি অনেক বেশি হয়, পার্টিকেল টু পার্টিকেল দেখা যাবে স্লিপ করে ভয়েড স্পেসে যাবে। এজ এ রেজাল্ট কি হবে? রিলোকেশন হবে। আর থার্ড বলতেছে এক্সপulsion অফ ওয়াটার অর এয়ার ফ্রম দ্য ভয়েড স্পেস। ফাঁকা জায়গাতে যে পানি বা বাতাস থাকবে সেটা বের হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে সেটেলমেন্ট হইতে পারে। তাহলে এই ৩ টা রিজনে মেইনলি আমাদের হচ্ছে সয়েলের কম্প্রেশন হয়। তাহলে কম্প্রেশনের ইফেক্টটাই হচ্ছে বেসিক্যালি সেটেলমেন্ট। তাহলে বলতেছি ইন জেনারেল the soil settlement is caused by the load may be divided into 3 broad categories. তাহলে কম্প্রেসিবিলিটির কারণে আমাদের যে সেটেলমেন্টটা হচ্ছে সেটাকে আমরা ৩ টা ক্যাটেগরিতে ভাগ করতেছি। ৩ টার মধ্যে ১ম টাকে বলতেছি ইলাস্টিক সেটেলমেন্ট। আর বাকি ২ টা যদিও কনসোলিডেশন সেটেলমেন্ট, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে একটাকে বলতেছি আমরা প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট, অন্যটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট। তাহলে এখানে রিজন এ যেটা বলছে সেটাই হচ্ছে ইলাস্টিক সেটেলমেন্টের জন্য রেসপন্সিবল, যে পার্টিকেলের ডিফরমেশনের জন্য, অথবা এটাকে আমরা ইমিডিয়েট সেটেলমেন্ট বলি। তাহলে রিজনটা কি? রিজন বলতেছে হুইচ ইজ কজড বাই ইলাস্টিক ডিফরমেশন অফ dry or moist soil and saturated soil without any change in the moisture content. তাহলে এটা সব সয়েলের জন্য এপ্লিকেবল। সেটা ড্রাই হইতে পারে, ময়েস্ট হইতে পারে, স্যাচুরেটেড হইতে পারে, কোহেসিভ সয়েল হইতে পারে, কোহেসিভ সয়েল হইতে পারে, কোহেশনলেস সয়েল হইতে পারে। তার মানে যেকোনো সয়েলের উপর লোড ইনক্রিজ করার কারণে পার্টিকেলের ইলাস্টিক ডিফরমেশনের জন্য যতটুকু আমাদের কম্প্রেশন বা সেটেলমেন্ট হবে সেটাকে আমরা বলতেছি ইলাস্টিক বা ইমিডিয়েট সেটেলমেন্ট। আর কনসোলিডেশন সেটেলমেন্ট হচ্ছে ২ টা ক্যাটাগরির, একটা বলতেছি কি প্রাইমারি কনসোলিডেশন আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে এটার জন্য ক্রাইটেরিয়া কি? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে সয়েলটা স্যাচুরেটেড হইতে হবে, যে স্যাচুরেটেড কোহেসিভ সয়েল। আর দ্বিতীয়টা হচ্ছে কোহেসিভ সয়েল, একটা কি স্যাচুরেটেড আর একটা হচ্ছে কোহেসিভ। তাহলে এখানে ২ টা ক্রাইটেরিয়া আমাদেরকে স্যাটিসফাই করতে হবে যদি প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট হইতে হয়। তাহলে স্যাচুরেটেড কোহেসিভ সয়েল থেকে ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে বা এক্সপলশনের কারণে আমাদের যে সেটেলমেন্টটা হচ্ছে সেটাকে বলতেছি আমরা প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট। তাহলে এখানে দেখো যেটা এক্সপলশন অফ ওয়াটার বলছে সি তে, সেটার জন্য আমাদের মেইনলি হচ্ছে প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট। আর সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট বলতেছে হুইচ ইজ অবজার্ভড ইন স্যাচুরেটেড কোহেসিভ সয়েল এন্ড অর্গানিক সয়েল। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অর্গানিক সয়েলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট হওয়ার জন্য। সেকেন্ডারি কনসোলিডেশন বেসিক্যালি একটা টাইম ডিপেন্ডেন্ট বা লেন্থি প্রসেস, যেটা অর্গানিক সয়েলের ক্ষেত্রে হচ্ছে ডমিনেন্ট। যেহেতু অর্গানিক সয়েলে হাই ময়েশ্চার কন্টেন্ট থাকে, ওয়াটার বের হয়ে যেতে অনেক বেশি পরিমাণ সময় লাগে, এই জন্য এটাকে আবার টাইম ডিপেন্ডেন্ট সেটেলমেন্ট আমরা বলতে পারি। তাহলে সেই ক্ষেত্রে হয় ইট ইজ দ্য রেজাল্ট অফ প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট। প্লাস্টিক অ্যাডজাস্টমেন্ট মানে কি? পার্মানেন্ট ডিফরমেশন। তাহলে সয়েলের রিলোকেশন হইতে পারে এখানে, অথবা পার্মানেন্ট ডিফরমেশন হইতে পারে। তাহলে টোটাল কতটুকু সেটেলমেন্ট হবে কোনো একটা গিভেন লোডের উপর, সেটাকে বলতেছি আমরা এসটি, টোটাল সেটেলমেন্ট ইজ ইকুয়াল টু ইলাস্টিক সেটেলমেন্ট প্লাস, এখানে যদিও একটু রিভার্স করে লেখা, প্রথমে লেখা কনসোলিডেশন, প্রাইমারি কনসোলিডেশন, সেকেন্ডারি কনসোলিডেশন, লাস্টে লেখা ইলাস্টিক সেটেলমেন্ট। তাহলে এই ৩ টা সেটেলমেন্টের যোগফলই হচ্ছে আমাদের কোনো একটা গিভেন স্ট্রাকচারের বা লোডের নিচে কতটুকু আমাদের সেটেলমেন্ট হবে। এখন ৩ টা সব ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করা দরকার নাই। যেমন এখানে বলছে প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট হইতে হলে কি সয়েলটা স্যাচুরেটেড হইতে হবে এবং সেটা কোহেসিভ হইতে হবে। তাহলে কোনো একটা ফাউন্ডেশনের নিচে যদি সয়েল স্যাচুরেটেড না থাকে বা কোহেসিভ না থাকে, সেই ক্ষেত্রে আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট ক্যালকুলেশন করা দরকার হবে না। সরি, কনসোলিডেশন, প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করা দরকার হবে না। তাহলে এটা সয়েল প্রোফাইলের সাথে দেখা যাবে কি ভেরি করবে। তাহলে সেটেলমেন্টের ইফেক্ট কি?
একটা ইফেক্ট হইতে পারে ফাউন্ডেশন টিল্ট হইতে পারে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে টোটাল বিল্ডিং এ আমাদের টিল্ট হয়ে যেতে পারে। অথবা দেখা যায় ফাউন্ডেশন আমাদের কোলাপস করতে পারে, ক্র্যাক করতে পারে। তাহলে এটা একটা আইকনিক এক্সাম্পল অফ সয়েল সেটেলমেন্ট। বাম পাশের যে ফিগারটা দেখতেছি এটা কি লিনিং টাওয়ার অফ পিজা। এটা দেখো একদিকে কি হেলে আছে, তাই না? জি স্যার। তাহলে এটা কি ইচ্ছা করে এরকম হেলানো করে তৈরি করা হয়েছে? তাহলে এটা যে লোকেশনে আছে এটার নিচে হচ্ছে বে মাড আছে। বে মাড হচ্ছে যে ওভার দা টাইম সয়েলের লেয়ার জমা হয়ে হয়ে সয়েল লেয়ার জমা হয়ে হচ্ছে ল্যান্ডমাস ফর্ম করছে। তাহলে বে মাড হচ্ছে সাগরের পাড় থেকে পলি জমে যেরকম ল্যান্ডমাস তৈরি হয় ওরকম হচ্ছে ল্যান্ডমাস তৈরি হয়েছে। তাহলে বিল্ডিং যখন তৈরি করছে দেখা গেছে যে এক পাশে সয়েলের সেটেলমেন্ট হচ্ছে কম্পেয়ার টু আদার সাইড বেশি হয়ে গেছে। তাহলে যে দিকটায় আমাদের সেটেলমেন্ট বা কম্প্রেসিবিলিটিটা বেশি ছিল সেদিকটায় বিল্ডিংটা কি হেলে গেছে। এখন এটা যে কন্ডিশনে আছে এটা তার থেকেও বেশি হেলানো ছিল। এটা ওভার দা টাইম সয়েল ইমপ্রুভ করে তারপরে হচ্ছে টিল্টিংটাকে হচ্ছে কমানো হয়েছে। অথবা ডান পাশের ফিগারটা দেখতেছো যেখানে সেটেলমেন্টের কারণে কি ফাউন্ডেশন থেকে ওয়ালেও ক্র্যাক চলে আসছে। তাহলে এটার যদি একটা সিম্পল এক্সাম্পল চিন্তা করি যে ধরো দুইটা ব্লক তৈরি করা হইলো, একটা ব্রিকের দুইটা ব্রিকের ব্লক, ব্রিকের না ব্রিকের সমান করে দুইটা ব্লক তৈরি করলাম, একটা ব্রিক আর একটা মনে করো যে ফোম দিয়ে তৈরি করলাম। দুইটা ভলিউমের দিক থেকে চিন্তা করলে কি সমান? এখন আমি যদি বলি যে দুইটার উপর দুইটা পা দিয়ে দাঁড়ানোর জন্য, তুমি কি একই লেভেলে দাঁড়ায় থাকতে পারবা? যেটা সলিড না ব্রিক স্যার। আছে ওটাতে কোনো সেটেলমেন্ট হবে না বা কম্প্রেস হবে না, কিন্তু যেটা ফোম দিয়ে একই ভলিউমের তৈরি ওটা দেখা যাবে কি একদম ফ্লোরের সাথে মিশে যাবে। তো একই লেভেলে দাঁড়ায় থাকতে পারবো না। বিল্ডিং এর নিচে সেম জিনিস হইতে পারে বা একটা ফাউন্ডেশনের নিচেও কি সেম জিনিস হইতে পারে যে এক এক লোকেশনে সয়েল এক এক রকম হইতে পারে। কোনো সাইটে কম্প্রেসিবিলিটি বেশি হইতে পারে, কোথাও কম হইতে পারে। তাহলে যে দিকটায় কম্প্রেসিবিলিটি বেশি হবে দেখা যাবে কি ফাউন্ডেশন বা বিল্ডিং ওই দিকটায় হেলে যেতে পারে। তাহলে ওই জন্য আমরা টোটাল সেটেলমেন্টও ক্যালকুলেশন করি কোন একটা বিল্ডিং এর জন্য বা ফাউন্ডেশনের জন্য। পাশাপাশি ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ক্যালকুলেশন করা হয় যে এক লোকেশনের রেসপেক্টে অন্য লোকেশনের সেটেলমেন্ট আমাদের কি হইতে পারে। তাহলে এই মডিউলে আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে ইলাস্টিক সেটেলমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা শিখা। আর প্রাইমারি কনসোলিডেশন এবং সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের যা যা প্যারামিটার দরকার হয় সেই প্যারামিটার গুলো আমরা কিভাবে বের করি সেটা দেখা। আর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং যখন তোমরা পড়বো ওখানটায় হচ্ছে ওই সেটেলমেন্ট গুলো ক্যালকুলেশন দেখানো হবে। তাহলে তোমাদের ল্যাবরেটরিতে একটা টেস্ট আছে যেটা বলি আমরা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন টেস্ট। ওটা কি স্টার্ট করছো তোমরা? না স্যার। সো ওইটা ঈদের পরে এসে স্টার্ট করে দিবা, কারণ ওইটা টেস্ট করতে সময় লাগবে 8 থেকে 10 দিন। এখন একটা গ্রুপ যদি 8 থেকে 10 দিন করে নাও তাহলে তো সবগুলো গ্রুপ কমপ্লিট করতে পারবে না। তাহলে ল্যাবে ওরকম একটা ডিভাইস দেখছো নিশ্চয়ই, এখানে দুইটা ডিভাইস একসাথে আছে। এটার একটা পার্ট হয়তো ল্যাবে খেয়াল করছো পশ্চিম দিকটায় আছে, যেটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল বোর্ডোমিটার বলি, ওয়ান ডাইমেনশনাল কনসোলিডেশন টেস্ট ডিভাইস। তাহলে এই একটা টেস্ট করে মেনলি আমরা প্রাইমারি কনসোলিডেশন এবং সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট বের করার জন্য যা যা প্যারামিটার দরকার হয় সবগুলাই বের করতে পারি।
তাহলে ইলাস্টিক সেটেলমেন্ট বের করার জন্য এখানে আর্টিকেল দেখো 13.3 তে রিলেশনশিপটা দেয়া আছে, যে রিলেশনস ফর ইলাস্টিক সেটেলমেন্ট ক্যালকুলেশন। তাহলে এখানে নোটেশন গুলো আমাকে বুঝতে হবে যে কোনটা কি মিন করতেছে। তাহলে এখানে বলতেছে থিওরিটিক্যালি ইফ দ্য ফাউন্ডেশন ইজ পারফেক্টলি ইলাস্টিক না আই মিন ফ্লেক্সিবল, দ্য সেটেলমেন্ট মে বি এক্সপ্রেসড অ্যাজ। তাহলে ফ্লেক্সিবল হচ্ছে যেটা লোড অ্যাপ্লাই এর সাথে সাথে মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে রিলেটেড, বাট সিম্পল টার্মে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে হচ্ছে ফ্লেক্সিবল বলতেছি যেটাতে আমি লোড অ্যাপ্লাই করলে ডিফরমেশন হবে। কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডেশন তো ইলাস্টিক না, যে আমি যদি একটা কনক্রিটের ফুটিং তৈরি চিন্তা করি তাহলে সেটা বেসিক্যালি কি রিজিড, যে লোড অ্যাপ্লাই করলে সেটা ডিফরমেশন হবে না। বাট আমি যদি ইলাস্টিক কনসিডার করে সেটা ক্যালকুলেশন করি সেটাকে রিজিডে হচ্ছে আমরা কনভার্ট করতে পারবো আর কি। তাহলে ইলাস্টিক সেটেলমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এস ই দ্বারা। তাহলে প্রথমে আছে ডেল সিগমা। তাহলে ডেল সিগমাটা হচ্ছে যে কতটুকু আমি স্ট্রেস সয়েলের উপর ফাউন্ডেশনের থ্রুতে অ্যাপ্লাই করতেছি। সো নট নেসেসারি ফাউন্ডেশন, অন্য যে কোনো লোডিং এর ক্ষেত্রে হতে পারে। আমি যদি এমব্যাকমেন্ট লোডিংও চিন্তা করি তাহলে ডেল সিগমাটা হবে কি, যে কতটুকু আমি এডিশনাল লোড হচ্ছে ইনপুট করতেছি। তাহলে এখানে একটা ফাউন্ডেশনের রেসপেক্টে দেখানো আছে যে ফাউন্ডেশনের বেসে আমি কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করতেছি। তাহলে যেমন এখানে ফাউন্ডেশনের ডাইমেনশন বলা আছে কি ভি ইন্টু এল। আমি যদি এখানে লোড অ্যাপ্লাই করি পি, ফর এক্সাম্পল কলাম থেকে যদি পি লোড আসে তাহলে ডেল সিগমা সমান কি হবে, লোড ডিভাইডেড বাই এরিয়া। তাহলে কলাম থেকে যদি ফাউন্ডেশনের লোডের কথা চিন্তা করি তাহলে প্রথম যে টার্মটা আছে ডেল সিগমা, কতটুকু আমি স্ট্রেস অ্যাপ্লাই করতেছি সেটা হবে কি লোড ডিভাইডেড বাই ফাউন্ডেশনের এরিয়া। তাহলে দ্বিতীয় টার্ম যেটা আছে সেটা হচ্ছে আলফা। তাহলে আলফাটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ফিক্সড ভ্যালু, যেটা ডিপেন্ড করে ফাউন্ডেশনের কোন লোকেশনে আমি সেটেলমেন্ট ক্যালকুলেশন করব। তাহলে এখানটায় দেখো বলা আছে যে ফাউন্ডেশনের যদি আমি সেন্টার লোকেশনে ক্যালকুলেশন করি তাহলে আলফার ভ্যালু হবে 4, আর যদি ফাউন্ডেশনের কর্নারে ক্যালকুলেশন করি তাহলে আলফার ভ্যালু হবে হচ্ছে 1। তাহলে সেন্টার কর্নার বলতে যেটা বোঝাচ্ছে এটা তো আমাদের সেকশন দেখানো আছে। আমি যদি প্ল্যান ভিউ চিন্তা করি এই ফাউন্ডেশনটা, তাহলে সেন্টার এক্সিস এর রেসপেক্টে ফাউন্ডেশনটা আছে কোথায়, সেন্টারে আছে, আই মিন কলামটা সেন্টারে আছে। তাহলে এই কলামের সেন্টার লোকেশন বরাবর যে কোনো ডেপথে যদি আমি নিচে ক্যালকুলেশন করি তাহলে এটাকে বলতেছি আমরা সেন্টার। আর যদি কর্নারে আমরা ক্যালকুলেশন করি এজ বরাবর তাহলে সেটাকে বলতেছি আমরা কি, কর্নারে। তাহলে আমরা জানি যে সেন্টারে আমাদের কি স্ট্রেসের ভ্যালুটা বেশি হবে সেন্টার থেকে ডানে বামে, অথবা ডেপথ বরাবর যত নিচে যাব সেই স্ট্রেসের ভ্যালুটা কি কমতে থাকবে। আমি যদি সেন্টার লাইন থেকে ডান দিকে যাই তাহলেও দেখা যাবে কি এই ইনডিউস স্ট্রেসটা আমাদের যে অ্যাপ্লাই করছি তার রেসপেক্টে ইনডিউস স্ট্রেসটা কমতে থাকবে, অথবা সেন্টার থেকে বামে গেলেও কি কমতে থাকবে। তাহলে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য ম্যাক্সিমাম যেই বরাবর স্ট্রেস হবে আর মিনিমাম যেই বরাবর স্ট্রেস হবে ওই দুই লোকেশনে ক্যালকুলেশন করে চেক করা হয় যে এক লোকেশনের রেসপেক্টে অন্য লোকেশনের সেটেলমেন্টের কন্ডিশনটা কি হবে। তাহলে এখানে দুই লোকেশনে ভ্যালু দেওয়া আছে, যে সেন্টারে ক্যালকুলেশন করলে আলফা বসাবো আমরা 4, আর যদি কর্নারে করি তাহলে আলফা হবে হচ্ছে 1। তাহলে পরের প্যারামিটার যেটা আছে সেটা হচ্ছে বি প্রাইম। বি প্রাইম কে বলতেছি আমরা ইফেক্টিভ উইথ। তাহলে এটার জন্য দেখো এখানে বলা আছে যে যখন আমরা কর্নারে করব তখন টোটাল বি যেটা আছে সেটাই ইউজ করব অ্যাজ ইফেক্টিভ উইথ, আর যদি সেন্টারে ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে ইফেক্টিভ উইথ হবে হচ্ছে টোটাল উইথের হাফ। তার মানে আমি যদি মাঝখান বরাবর ক্যালকুলেশন করি তাহলে টোটাল বি যা আছে তার অর্ধেক হবে, আর যদি আমি কর্নারে কোনো একটা কর্নারে ক্যালকুলেশন করি তাহলে টোটাল উইথ যা আছে ফাউন্ডেশনের সেটাই হবে ইফেক্টিভ উইথ বা বি প্রাইমের ভ্যালু। তাহলে পরের যে দুইটা টার্ম আছে একটা হচ্ছে নিউ এস, যেটাকে আমরা সয়েলের পয়জনস রেশিও বলি, আর ইএস হচ্ছে আমাদের সয়েলের মডুলাস অফ ইলাস্টিসিটি।
তাহলে পয়জনস রেশিও এবং মডুলাস অফ ইলাস্টিসিটির আমাদের টিপিক্যাল রেঞ্জ আছে সয়েলের টাইপের বেসিসে, সেখান থেকে আমরা বের করতে পারি। ফিল্ড টেস্ট থেকে আমরা বের করতে পারি, অথবা ল্যাবরেটরিতে আমাদের ট্রাইএক্সিয়াল টেস্ট আছে যেখান থেকে আমরা পয়জনস রেশিও বা মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে তোমাদের টেক্সট বইয়ে যদি টেবিল নাম্বার 13.3 and 4 দেখো, ওখানটায় হচ্ছে আমাদের টিপিক্যাল রেঞ্জ বলা আছে 13.4 and 5, সরি 11.4 and 5, চ্যাপ্টার 11 যেহেতু 11.4 and 5। তাহলে এখানে দেখো ডিপেন্ডিং অন দা সয়েল টাইপ মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু দেওয়া আছে, আবার ডিপেন্ডিং অন দা সয়েল টাইপ পয়জনস রেশিওর ভ্যালু দেওয়া আছে। তাহলে সয়েল ইনভেস্টিগেশন করার পরে যখন আমরা সয়েল প্রোফাইল বের করব, ওখান থেকে আমরা সয়েল টাইপ দেখে রেঞ্জ নিতে পারবো, অথবা এন ভ্যালুর রেসপেক্টে বা সিপিটির ভ্যালুর রেসপেক্টে আমাদের হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি বের করা যায়। তাহলে সয়েল প্রোফাইল যখন আমরা আইডেন্টিফাই করব, সেই সেই ক্ষেত্রে এই ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে এখানে ফাউন্ডেশনের নিচে আমাদের যে সয়েল আছে সেটার পয়জনস রেশিও এবং মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা আমাদেরকে ইউজ করতে হবে সেটেলমেন্ট ক্যালকুলেশন করার জন্য। আর লাস্টের যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে ফাউন্ডেশনের শেপের সাথে রিলেটেড, আর একটা হচ্ছে ফাউন্ডেশনের ডেপথের সাথে রিলেটেড। আইএসটাকে বলতেছি আমরা শেপ ফ্যাক্টর, আর আইএফটাকে বলতেছি আমরা ডেপথ ফ্যাক্টর। তাহলে আইএস বের করার জন্য দেখো এখানে ফর্মুলা দেয়া আছে F1 + 2 1 - 2 নিউ এস ডিভাইডেড বাই 1 - নিউ এস ইন্টু F2। তাহলে F1 এর ভ্যালু এবং F2 এর ভ্যালুটা আবার ডিপেন্ড করে হচ্ছে এম প্রাইম এবং এন প্রাইমের উপর। তাহলে F1 F2 বের করার জন্য আমাদের লাগবে এম প্রাইম এন প্রাইম। তাহলে এটার জন্য দেখো টেবিল আছে 11.1 and 11.2। 11.1 থেকে আমরা হচ্ছে F1 এর ভ্যালু পাবো, আর 11.2 থেকে হচ্ছে F2 এর ভ্যালু পাবো। তাহলে এম প্রাইম এবং এন প্রাইম বের করার জন্য এখানটায় দেখো রিলেশনশিপ দেয়া আছে, যেটা বলতে পারো I3 এবং I4 বের করার জন্য যেমন বের করছি এখানেও আছে। যে এম প্রাইম সমান বলতেছি কি L/B, যেটা I3 বের করার সময় ছিল আমাদের এম আর এন ছিল আর কি, সরি M1 and N1 ছিল আর কি, এম এম এন না। তাহলে সেন্টারে বের করার সময় সেটেলমেন্ট এম প্রাইমের ভ্যালু হবে হচ্ছে L/B, আর এন প্রাইমের ভ্যালু হবে H/B/2। তাহলে এটাকে সিম্পলিফাই করলে বেসিক্যালি কি 2H/B। আর যদি ফাউন্ডেশনের কর্নারের নিচে আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন করি, তাহলে এম প্রাইম হচ্ছে L/B আর এন প্রাইম হচ্ছে H/B। তাহলে এখানে এইচটা হচ্ছে বেসিক্যালি ডেপথ, যে কতটুকু ডেপথ আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট ক্যালকুলেশনের জন্য আমাদের রেসপন্সিবল। তাহলে এটা 5 × B পর্যন্ত হইলেই আমাদের ওকে। যে ফাউন্ডেশনের উইথ যা আছে তার 5 গুণ ডেপথ পর্যন্ত যদি আমরা সেটেলমেন্ট ক্যালকুলেশন করি, ততটুকু ডেপথই হচ্ছে আমাদের সাফিসিয়েন্ট। কারণ আমরা জানি কি যে যত ডেপথ বাড়তে থাকবে আস্তে আস্তে ইনডিউস স্ট্রেসের ভ্যালু কমতে থাকবে, এজ এ রেজাল্ট কি সেটেলমেন্টের ইফেক্টটাও বা কম্প্রেসিবিলিটি ইফেক্টটাও হচ্ছে কমে যাবে। তাহলে আমাদেরকে এম প্রাইম এন প্রাইম বের করতে হবে, সেটার ভ্যালুর বেসিসে F1 F2 বের করতে হবে, তারপরে এই ফর্মুলাতে বসাই দিলে শেপ ফ্যাক্টরের ভ্যালুটা কত সেটা পেয়ে যাব। আর ডেপথ ফ্যাক্টর বের করার জন্য এখানে বলতেছে ডেপথ ফ্যাক্টর ইজ এ ফাংশন অফ ফাউন্ডেশনের ডেপথ ওভার উইথ এর রেশিও নিউ এস এবং L/B এর রেশিও। তাহলে এখানে ডিএফটা কি, ডিএফ হচ্ছে সারফেস থেকে কতটুকু নিচে আমি ফাউন্ডেশনটাকে বসাচ্ছি, এটাকে বলতেছি আমরা ডেপথ অফ ফাউন্ডেশন, বা নোটেশনটা হচ্ছে আমাদের কি ডিএফ। আর বিএল হচ্ছে কি ফাউন্ডেশনের উইথ এন্ড লেংথ। তাহলে আমাকে এই তিনটা রেশিও বের করতে হবে। এই তিনটা রেশিওর বেসিসে টেবিল দেখা হচ্ছে 11.3, যেখানটায় আইএফ এর ভ্যালু দেওয়া আছে।
তাহলে প্রথমে আমাকে এল বাই বি বের করতে হবে। এল বাই বি এর রেসপেক্টে ডিএফ বাই বি এর সাথে চেক করতে হবে। তারপরে যে কোনো গিভেন নিউ এস এর জন্য আইএফ এর ভ্যালুটা আমরা বের করতে পারবো। যে ফর এক্সাম্পল কোনো একটা ফাউন্ডেশনের জন্য আমরা এল বাই বি পেলাম 2 আর ডিএফ বাই বি পেলাম ফর এক্সাম্পল 0.75, তাহলে 2 থেকে 0.75 এ যাব। নিউ এস ফর এক্সাম্পল 0.4, তাহলে 0.4 আর ওই 0.75 যে জায়গাতে ইন্টারসেক্ট করবে সেটাই হবে হচ্ছে আমাদের আইএফ এর ভ্যালু। তাহলে সবগুলা ভ্যালু এখানে বসাই দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে পারফেক্টলি ফ্লেক্সিবল ফাউন্ডেশনের জন্য ইলাস্টিক সেটেলমেন্ট। কিন্তু ফাউন্ডেশন আমরা যেটা তৈরি করি সেটা ফ্লেক্সিবল না। তাহলে ফ্লেক্সিবল কে আমি রিজিড ফাউন্ডেশনে কনভার্ট করতে হলে যেটা করতে হবে, যে ইলাস্টিক সেটেলমেন্ট অফ এ রিজিড ফাউন্ডেশন ক্যান বি এস্টিমেটেড এজ 0.93 ইন্টু ইলাস্টিক সেটেলমেন্ট অফ ফ্লেক্সিবল ফাউন্ডেশন। তাহলে আগের ফর্মুলার থেকে আমরা যে ভ্যালুটা পাবো ওইটা 0.93 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে রিজিড ফাউন্ডেশনের জন্য সেটেলমেন্ট। তার মানে ইলাস্টিক এর জন্য যেটা আছে, ফ্লেক্সিবলের জন্য যেটা আছে ওইটার 93% আমরা কাউন্ট করি এজ এ সেটেলমেন্ট ফর রিজিড ফাউন্ডেশন। তাহলে এখানটায় যে প্রবলেমটা দেখানো আছে এখানে দেখো টোটাল লেয়ারের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু একটাই কনসিডারেশনে নেওয়া হয়েছে, যে সিঙ্গেল লেয়ার। যে টোটাল লেয়ারের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটিটা হচ্ছে সেম, কিন্তু প্র্যাকটিক্যালি মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে লেয়ার টু লেয়ার আমাদের কি ভেরি করতে পারে। ইভেন যদি টোটালটাই স্যান্ড লেয়ার হয়, একটা লেয়ার হয়তো বা লুজ স্যান্ড, একটা লেয়ার হয়তো মিডিয়াম স্যান্ড, একটা লেয়ার হয়তো ডেন্স স্যান্ড, তাহলে তিনটা লেয়ারের জন্য দেখা যাবে কি মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু তিন রকম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাভারেজ করতে হবে, যে যদি মাল্টিপল লেয়ার থাকে সেই ক্ষেত্রে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ভ্যালু নিতে হবে। তাহলে ওয়েটেড অ্যাভারেজটা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ারের মডুলাস অফ ইলাস্টিসিটি ইনটু সেই লেয়ারের হাইট ডিভাইডেড বাই টোটাল লেয়ার হাইট। তাহলে এখানে জেড বার আমি কতটুকু ডেপথ পর্যন্ত নিব সেটা দেখো এখানে বলছে এইচ অর 5b হুইচ এভার ইজ স্মলার। তাহলে এটার জন্য এখানে দেখো একটা এক্সাম্পল দেখানো আছে, যে তিনটা লেয়ারের জন্য দেখো তিন তিন রকমের মডুলাস অফ ইলাস্টিসিটি, যে 0 থেকে 2 মিটার পর্যন্ত। প্রথম 2 মিটারের জন্য আছে কত 8,000, তারপরে 2 থেকে 3, তারপরে 1 মিটারের জন্য আছে 6,000, আর 3 থেকে 5 পরের 2 মিটারের জন্য আছে দেখো হচ্ছে 10,000। তার মানে কি এখানে আমাদেরকে হচ্ছে ইএস এর যে অ্যাভারেজ ভ্যালুটা আছে সেটা ইউজ করতে হবে। তাহলে ওয়েটেড অ্যাভারেজের জন্য কি হবে 2 ইন্টু 8,000 যোগ হবে কি 1 ইন্টু 6,000 যোগ হবে হচ্ছে 10,000 ইন্টু 2, আর টোটাল হাইট আছে কত 5 মিটার। তাহলে এখানে এইচ এর ভ্যালুটা হচ্ছে কত 5, আর বি এর ভ্যালু বলা আছে দেখো 1 ইন্টু 1, তার মানে বি এর ভ্যালু কত 1 মিটার। তাহলে 5 টাইমস বি বেসিক্যালি 5 মিটারই। তাহলে এখানে ডেপথ আমরা ইউজ করব 5 মিটার। তাহলে এখানে দেখো ওয়েটেড অ্যাভারেজ বের করছে, প্রথমে 2 মিটারের জন্য, পরে 1 মিটারের জন্য, পরে আবার কি 2 মিটারের জন্য। তাহলে দুইটার মধ্যে ভ্যালুটা যেহেতু সমান ওই জন্য আমরা কি 5 মিটার ইউজ করলাম, 5 দিয়ে ভাগ করা হয়েছে। এখন যদি এমন হইতো যে এটা 5 মিটার না, এটা আছে হচ্ছে ফর এক্সাম্পল 7 মিটার, তাহলে এইচ এর ভ্যালু হইতো কত 7 সেই ক্ষেত্রে, কিন্তু 5 টাইমস বি হচ্ছে আমাদের 5 মিটারই, তাহলে 7 ইউজ না করে এখানে আমরা হচ্ছে 5 ইউজ করতাম। তার মানে দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটাই হবে হচ্ছে আমাদের এখানে জেড বারের ভ্যালু। তাহলে মাল্টিপল লেয়ার থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের ভ্যালুটা নিয়ে অ্যাকশন করতে হবে। তাহলে এখানে আমরা একটা প্রবলেম দেখি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই প্রবলেমে দেখো বলছে যে একটা রিজিড ফাউন্ডেশন, তাহলে এটা তোমাদের টেক্সট বইয়ের প্রবলেম 11.1, ওটা 8th এডিশন থেকে করা, হয়তো একটু ডিফারেন্ট হইতে পারে।
যেমন এটাতে বলা আছে লোড কত 355, কিন্তু টেক্সট বইটায় লোড বলা আছে মানে 11th এডিশনে বলা আছে 600। সেম প্রবলেম বাট ভ্যালুগুলো ডিফারেন্ট আর কি। তাহলে এখানে বলছে কি ফাউন্ডেশনটা রিজিড সাবজেক্টেড টু ভার্টিক্যাল লোড অফ 355, তার মানে এখানে আমি লোড অ্যাপ্লাই করতেছি 355 কিলো নিউটন কলাম লোড। So estimate the elastic settlement due to the net applied pressure del sigma on the foundation given that ফাউন্ডেশনের উইথ লেংথ বলা আছে 2 মিটার 3 মিটার, ডিএফ বলা আছে 1.5, তার মানে 1.5 মিটার ডেপথে আমি ফাউন্ডেশনটাকে বসালাম সারফেস থেকে। এইচ বলা আছে 4 মিটার, আর এখানে একটাই লেয়ার বলা আছে, তার মানে কি আমাকে ওয়েটেড এভারেজ বের করতে হবে না। ইএস এর ভ্যালু বলা আছে 13,500 আর পয়জনস রেশিও বলা আছে 0.4। তাহলে এখানে দেখো কোন লোকেশনে বের করতে হবে সেটা কিন্তু বলে নাই, যে ফাউন্ডেশনের সেন্টার বরাবর বের করব না ফাউন্ডেশনের এজ বা কর্নার বরাবর বের করব সেটা কিন্তু বলে না। বাট আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে ফাউন্ডেশনের সেন্টারে বের করব। তো ফাউন্ডেশনের সেন্টারে যদি অ্যাজিউম করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট মিলবে আর কি, আদারওয়াইজ কর্নারে বের করলে রেজাল্ট কম হবে। স্যার কিছু বলা না থাকলে আমরা সেন্টারে ধরে নিব সবসময়। কারণ সেন্টারই তো বেশি হবে সেটেলমেন্ট। জি স্যার। তাহলে ফর্মুলা অনুসারে আমাদের প্রথম ভ্যালুটা কি ডেল সিগমা। তাহলে ডেল সিগমাটা হচ্ছে ফাউন্ডেশনের বেসে আমি কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করতেছি। তাহলে এখানে স্ট্রেসের ভ্যালু বলা নাই, বলা আছে কি লোডের ভ্যালু বলা আছে আর হচ্ছে এরিয়া বলা আছে। তাহলে স্ট্রেস হচ্ছে কি লোড ডিভাইডেড বাই এরিয়া, তাহলে আসতেছে কত 59.14। তাহলে প্রথমে ওইটা বসানো হয়েছে 59.14, আর যেহেতু আমরা সেন্টারে বের করতেছি তাহলে আলফার ভ্যালু হবে কত 4। যদি আমরা সেন্টার বরাবর বের করি তাহলে আলফা হচ্ছে আমাদের 4, আর কর্নার বরাবর বের করলে আলফা হচ্ছে আমাদের 1। তাহলে এই প্রবলেমে যেহেতু আমরা সেন্টার বরাবর বের করতেছি সেই জন্য আলফার ভ্যালুটা কত 4। তারপর হচ্ছে বি প্রাইম, তাহলে বি প্রাইমের ভ্যালু এখানে কি হবে, যে যেহেতু আমরা সেন্টার বরাবর বের করতেছি বি প্রাইমটা হবে b/2। আর যদি আমরা কর্নার বরাবর বের করতাম তাহলে বি প্রাইমটা হইতো বি এর সমান। তাহলে এখানে বি এর ভ্যালু বলা আছে দেখো 2 মিটার, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ দিলে বেসিক্যালি আমাদের 1। তারপরে 1 মাইনাস নিউ এস স্কোয়ার, নিউ এস কত 0.4, ইএস এর ভ্যালু বলা আছে 13,500। তাহলে আইএস এবং আইএফ বের করার জন্য আমাদের এম প্রাইম এন প্রাইম লাগবে, আর হচ্ছে আমাদের তিনটা রেশিওর ভ্যালুটা লাগবে। তাহলে যখন আমরা সেন্টার বরাবর বের করব তখন আমাদের এম প্রাইম কি ছিল L/B, তাহলে এল এর ভ্যালু বলা আছে 3 মিটার, বি এর ভ্যালু 2 মিটার, তার মানে 1.5, আর এন প্রাইম হচ্ছে 2h/b, তাহলে এইচ এর ভ্যালু বলা আছে কত 4 মিটার, তাহলে 8/2 হচ্ছে কত 4। তাহলে এখন এই দুইটার রেশিওর বেসিসে আমরা টেবিল থেকে F1 এবং হচ্ছে F2 এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এম প্রাইম হচ্ছে কত 1.5, এন প্রাইম হচ্ছে 4। তাহলে টেবিলে যদি আমরা দেখি F1 এর জন্য, তাহলে এখানে দেখো এম প্রাইম 1.5 কি ডিরেক্টলি নাই, আর এন প্রাইম এর ভ্যালু আমাদের ডিরেক্টলি দেখো এখানে 4 আছে। তাহলে 1.5 আছে কোথায় এক্স্যাক্টলি 1.4 আর 1.6 এর মাঝামাঝি। তাহলে আমাকে কি করতে হবে এই দুইটা ভ্যালুর মধ্যে এভারেজ করতে হবে, যেহেতু মাঝামাঝি আছে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। তাহলে সিমিলারলি যখন আমরা F2 বের করব সেম, এখানে 4 এর রেসপেক্টে যে দুইটা ভ্যালু আছে
এই দুটাকে এভারেজ করে দিলে আমি পেয়ে যাব। তাহলে এখানেও কি 1.5 হচ্ছে আমাদের 4 এবং 6 এর মাঝামাঝি। তাহলে টেবিল থেকে ওই দুটাকে এভারেজ করে এই দুটা বের করা হয়েছে। তারপর এই ফর্মুলাতে বসানো হয়েছে। বসাইলে আমরা আইএস এর ভ্যালু পাচ্ছি হচ্ছে 0.472। আর আইএফ বের করার জন্য আমাদের ৩ টা রেশিও লাগবে। একটা হচ্ছে L/B, তাহলে L এর ভ্যালু আছে আমাদের ৩ আর B ২, এখানে আসছে কত ১.৫। আর DF/B হচ্ছে আমাদের ডেপথ অফ ফাউন্ডেশন, দেখো বলা আছে 1.5 মিটার। DF হচ্ছে 1.5 মিটার আর B হচ্ছে ২ মিটার, হচ্ছে আমাদের কত 0.4। তাহলে এখানে টেবিলে যদি দেখো প্রথমে আমাদের আছে কি, ওই টেবিল থেকে দেখি এখানে তো অলরেডি ড্র করা। তাহলে আমাদের L/B পেলাম হচ্ছে 1.5 আর DF/B পেলাম হচ্ছে 0.75। তাহলে এখানে দেখো 1.5 নেই। L/B আছে কত, ১ আছে, ২ আছে আর হচ্ছে ৩ আছে। তাহলে 1.5 আছে কোথায়, ১ আর ২ এর মাঝখানে। তাহলে আমি ১ এর জন্য বের করব, ২ এর জন্য বের করব, ওই দুইটাকে পরে এভারেজ করলে 1.5 এর জন্য পাবো। তাহলে ১ এর জন্য যদি আমরা দেখি, ১ এর জন্য DF/B আমি 0.75 এ যাব, ২ এর জন্য কি করব 0.75 এ যাব, যেহেতু আমাদের DF/B এর ভ্যালু কত 0.75 আর নিউ এস এর ভ্যালু বলা আছে কত 0.4। তাহলে 0.75 আর 0.4 এসে ইন্টারসেক্ট করতেছে এখানে কত 0.74 এ, আর এটার জন্য ইন্টারসেক্ট করতেছে 0.79 এ। তাহলে 74 ১ এর জন্য আর 79 হচ্ছে ২ এর জন্য। তাহলে 1.5 এর জন্য কি হবে, এই দুইটার এভারেজ ভ্যালু যেটা আছে সেটাই হবে। তাহলে এখানে তোমার রেশিও নাও মিলতে পারে। যদি না মিলে তাহলে তোমাকে উপরের ভ্যালু নিচের ভ্যালুর রেসপেক্টে বের করতে হবে। তারপরে সেটা আইদার ইন্টারপোলেশন অথবা এভারেজ করে বের করতে হবে যদি এক্সাক্টলি মাঝামাঝি থাকে। তাহলে এখানে এটাই করা হয়েছে, দেখো যে ১ এর জন্য বের করা হয়েছে, ২ এর জন্য বের করা হয়েছে আর দুইটা এভারেজ করে 1.5 এর জন্য যেটা সেটা বের করা হয়েছে। তাহলে টেবিল থেকে এভারেজ করলে এটা আসবে। তাহলে আইএফ এবং আইএস এর ভ্যালু আমরা যদি বসাই সেই ক্ষেত্রে সেটেলমেন্টের ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এখানে হচ্ছে এটা মিটারে আসছে। মিটারে আসছে কেন? কারণ বি এর ভ্যালু যেটা আছে সেটার ইউনিট আছে কিসে, মিটারে। আর মডুলাস অফ ইলাস্টিসিটি আছে কি, কিলো নিউটন পার মিটার স্কয়ার। স্ট্রেসের ভ্যালু আছে কি, কিলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে ওইটা দুইটা কাটা যাবে, এখানে থাকবে শুধু হচ্ছে উইথ যেটা বসাইছি ইউনিট সেটা। তাহলে ১০০০ দিয়ে মাল্টিপ্লাই করলে মিলিমিটারে হবে। তাহলে এটা হচ্ছে কি, ইলাস্টিক সেটেলমেন্ট ফর ফ্লেক্সিবল ফাউন্ডেশন, কিন্তু এখানে বলছি কি রিজিড। তাহলে ওটাকে কি করতে হবে 0.93 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইলাস্টিক সেটেলমেন্ট 4.94 মিলিমিটার। তাহলে এটা গেল সিঙ্গেল লেয়ারের জন্য। আর তোমাদের এখানে এক্সাম্পল যেটা দেয়া আছে ওটা নিজেরা বাসায় করবা, ওখানে দেখবো হচ্ছে মাল্টিপল লেয়ারের জন্য দেয়া আছে, যে যদি একের অধিক লেয়ার থাকে তাহলে একটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে এভারেজ করে নিতে হবে আর কি। যে এক্সাম্পল 11.1 এ যেটা দেয়া আছে ওটা হচ্ছে মাল্টিপল লেয়ারের জন্য। তাহলে এটা এভারেজ করতে হবে, এটা হচ্ছে ডিফারেন্স। সো প্রবলেম সেকশনেও তুমি সিমিলার আরেকটা প্রবলেম পাবা যেখানে হচ্ছে এভারেজ করা হয়েছে। যেখানে দেখো 11.2 তেই মাল্টিপল লেয়ার বলা আছে। যে লুজ স্যান্ড বলছে 0 থেকে 5 মিটার পর্যন্ত, তারপরে ৫ থেকে 13 মিটার পর্যন্ত মিডিয়াম ক্লে, আর 13 থেকে 21 মিটার পর্যন্ত হচ্ছে আমাদের ডেন্স স্যান্ড। তাহলে এটাকে যদি আমরা লেয়ার ওয়াইজ চিন্তা করি তাহলে কেমন দাঁড়াবে?
ফাউন্ডেশন বসানো হয়েছে কতটুকু ডেপথে? Rigid concrete foundation to column load foundation measure 8 feet plan rest on 21 feet layer underlain rock soil layer। আচ্ছা ডিএফ বলা আছে 4 মিটার। তাহলে আমি এখানে যদি এটা ড্র করি তাহলে দাঁড়াবে কি? গ্রাউন্ড সারফেস এটা চিন্তা করলাম, তার থেকে 4 মিটার নিচে আমাদের ফাউন্ডেশন থাকবে, 4 মিটার না ফিট। তাহলে এখানে ডিএফ এর ভ্যালু বলা আছে হচ্ছে 4 ফিট। তারপরে বলছে হচ্ছে 5 ফিটের জন্য হচ্ছে 2200। তাহলে প্রথমে 5 ফিটের একটা লেয়ার আছে, তারপরে 5 থেকে 13 ফিট, তার মানে 8 ফিটের আর একটা লেয়ার আছে, তারপরে 13 থেকে 21 ফিট, আরো 8 ফিটের আর একটা লেয়ার আছে। তাহলে টোটাল লেয়ার হাইট হচ্ছে আমাদের কত? 21 ফিট। তার মানে হাইট হচ্ছে আমাদের এখানে 21 ফিট। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 5 ফিট, পরেরটা হচ্ছে 8 ফিট, পরেরটা হচ্ছে 8 ফিট। প্রত্যেকটা আলাদা লেয়ারের জন্য আমাদের কি মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু বলা আছে। তাহলে 5 ফিট ইন্টু হবে 2200, পরে 8 ফিট ইন্টু হবে 980, যোগ 8 ফিট ইন্টু 9100 ডিভাইডেড বাই কি হবে? জেড বার। তাহলে এখানে বলো তো জেড বার কত হবে? 21 ফিট হবে না ফাউন্ডেশনের উইথ বলা আছে কত? 8 ফিট ইন্টু 8 ফিট। তাহলে জেড বার সমান কি বলছে? এইচ or 5 times b whichever is smaller। তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 21 আর 5 টাইমস বি হবে কি 5040। স্যার 21 হবে স্যার। দুটার মধ্যে ছোট আমাদের হচ্ছে 21। তাহলে এটাকে ভাগ করতে হবে হচ্ছে 21 দ্বারা যখন আমি ওয়েটেড এভারেজ বের করব। তাহলে বাকিগুলো প্রসেস বা প্রসিডিউর আমাদের কি সিমিলার। তাহলে এক্সাম্পলেরটা তোমরা নিজেরা বাসায় করবা, আর এটা যেটা সলভ করলাম এখানে ভ্যালুগুলো ডিফারেন্ট, এটাও নিজেরা সলভ করবা, এটাও নিজেরা সলভ করবা। তাহলে আমরা যেটা প্রাইমারি কনসলিডেশন বা সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট বলতেছি, সেটেলমেন্টের ফান্ডামেন্টালটা দেখবে এখানটায় দেয়া আছে, যে কনসলিডেশন সেটেলমেন্টের ফান্ডামেন্টাল, যে ফান্ডামেন্টালস অফ কনসলিডেশন সেটেলমেন্ট। তাহলে এখানে একটা সিম্পল এক্সাম্পলের থ্রুতে বোঝানো আছে যে কিভাবে আমাদের অ্যাকচুয়ালি সেটেলমেন্টটা হয়, বা যখন সেটেলমেন্ট হয় ওয়াটার প্রেসারের চেঞ্জটা কিভাবে হয়। এখানে দেখো হচ্ছে একটা স্প্রিং এন্ড সিলিন্ডার মডেল দিয়ে সেটা বোঝানো হয়েছে। তাহলে এখানে একটা সিলিন্ডার যেটা ওয়াটার দ্বারা ফিল্ড আছে, এখানে দেখো একটা পিস্টন দেখানো আছে, পিস্টনটা হচ্ছে ওয়াটার টাইট পিস্টন, আর বাল্ব হচ্ছে এখানে একটা বাল্ব আছে যে বাল্বটা হচ্ছে ক্লোজ, আর নিচে একটা প্রেসার গেজ আছে যেটা হচ্ছে ওয়াটার প্রেসারটা মেজার করতে পারবে। তাহলে ভিতরে টোটালটা হচ্ছে ওয়াটার দ্বারা ফিল আপ। তাহলে এখানে স্প্রিংটাকে চিন্তা করা হচ্ছে সয়েল হিসাবে, আর ওয়াটার তো ওয়াটার ভয়েড স্পেসে আমাদের যে ওয়াটার আছে সেটা। তাহলে স্প্রিং মডেলে স্প্রিংটাকে যে সয়েল হিসাবে আমরা কনসিডার করতেছি, এটার ভিতরে যে ওয়াটার আছে সেটা চিন্তা করতেছি যে সয়েলের ভয়েড স্পেসে যে ওয়াটার আছে। তাহলে এই পিস্টনটা হচ্ছে ওয়াটার টাইপ। তাহলে আমি এই
সিলিন্ডারটাকে ওয়াটার দ্বারা ফিল আপ করলাম, এটার উপরে আমি কোনো লোড ইম্পোজ করলাম না, তাহলে এখানে দেখা যাবে কি ওয়াটার প্রেশারটা জিরো। জিরো ইন এ সেন্স এডিশনাল ওয়াটার প্রেশার, যে আমি এডিশনাল যদি কোনো লোড না চাপাই এখানে কি ওয়াটারের কোনো প্রেশার থাকবে না, বাই ডিফল্ট কিছু ওয়াটার প্রেশার থাকবে, কারণ এখানে আমাদের যতটুকু হাইট আছে সেই হাইট ইনটু ওয়াটার ইউনিটেরটাই কি বেসিক্যালি ওয়াটারের প্রেশার এখানে, ইনসিটু প্রেশার যদি আমি বলি। তাহলে এখন যদি আমি এখানে লোড চাপাই, এখানে দেখো পি পরিমাণ লোড চাপানো হয়েছে যখন বাল্বটা ক্লোজ, তাহলে এখানে ওয়াটার প্রেশারটা হবে পি ডিভাইডেড বাই এ, যে যতটুকু আমি লোড চাপাচ্ছি আর এখানে আমাদের এই পিস্টনের যে ক্রস সেকশনাল এরিয়া আছে সেটার উপর কি লোডটা ডিস্ট্রিবিউশন হবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে হচ্ছে ওয়াটার প্রেশারটা হচ্ছে যতটুকু আমি লোড চাপাচ্ছি ডিভাইডেড বাই এরিয়া, টোটাল প্রেশারটাই শুরুতে ওয়াটারের উপর ট্রান্সফার হবে। তাহলে এটা নিচে দেখো আবার গ্রাফিক্যালি দেখানো হয়েছে যে ওয়াটার প্রেশারটা কিভাবে চেঞ্জ হবে, যে টাইম ইকুয়াল টু জিরো, যে টোটাল আমি যেই প্রেশারটাকে এখানে দেখো ইন টার্মস অফ টোটাল প্রেশার, ওয়াটার প্রেশার এবং ইফেক্টিভ স্ট্রেসে দেখানো আছে। তাহলে এখানে বেসিক্যালি তোমার আগের মডিউলের আমাদের যেই লেসন আছে সেটা এখানে কাজে লাগবে, যে আমরা জানি টোটাল প্রেশার ইজ ইকুয়াল টু ইফেক্টিভ প্রেশার প্লাস ওয়াটার প্রেশার। তাহলে শুরুতে আমি এট টাইম ইকুয়াল টু জিরোতে যে পরিমাণ প্রেশার অ্যাপ্লাই করব টোটালটাই হচ্ছে পানির উপরে ট্রান্সফার হবে, ওয়াটার সেই প্রেশারটাকে ক্যারি করবে, ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা জিরো হবে। তাহলে এখানে দেখো ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে আমাদের জিরো। তারপরে যেটা করা হয়েছে বাল্বটাকে আস্তে করে ওপেন করে দেওয়া হয়েছে, যে সার্টেন টাইম পরে বাল্বটাকে ওপেন করা হয়েছে। তাহলে যখন আমি বাল্বটাকে ওপেন করে দিচ্ছি এখানে আমি যেই প্রেশারটা অ্যাপ্লাই করতেছি এর কিছু প্রেশার দেখা যাবে কি এই বাল্ব দিয়ে রিলিজ হয়ে যাবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানে কি হবে, প্রেশারের ভ্যালুটা কমে যাবে। তাহলে এটাই দেখো পরের ফিগারে ড্র করা হয়েছে যে প্রেশারটা কিভাবে চেঞ্জ হবে, যেটা টাইম যেটা শূন্য থেকে বড় ইনফিনিট থেকে ছোট। তাহলে এখানে দেখো ওয়াটার প্রেশারটা একদম টপে সবচেয়ে কম, বটমে সবচেয়ে কম, মাঝামাঝি সবচেয়ে বেশি। আর ইফেক্টিভ স্ট্রেসটা টপে সবচেয়ে বেশি, মাঝামাঝিতে কম, বটমে আবার সবচেয়ে বেশি। তাহলে এটা কেন হবে, যে যখন আমি বাল্বটাকে ওপেন করে দিব কুইকলি দেখা যাবে কি প্রেশারটা রিলিজ হওয়ার জন্য টপ দিয়ে পানিটা কি হবে বের হয়ে যাবে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখানটায় দেখা যাবে কি প্রেশারের ভ্যালুটা সবচেয়ে কম হবে। তাহলে এটা যদি বটম দিয়েও সয়েলের ক্ষেত্রে যদি চিন্তা করি এটার বটম দিয়েও কি থাকবে ওপেন থাকবে, এটা তো এখন একটা সিলিন্ডার চারদিকে ক্লোজড, পানি শুধু একদিক দিয়ে বের হচ্ছে, কিন্তু সয়েলের ক্ষেত্রে দেখা যাবে কি চারদিক দিয়েই পানি বের হয়ে যেতে পারবে। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে বটম দিয়েও প্রেশার কম হবে, টপ দিয়েও প্রেশার কম হবে, মাঝামাঝি হচ্ছে ওয়াটার প্রেশারটা বেশি থাকবে। তাহলে যেখানে ওয়াটার প্রেশার বেশি থাকবে সেখানে কি ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটা কম থাকবে, কারণ টোটাল যতটুকু প্রেশার আছে সেটা অবশ্যই কি হবে সামেশন অফ ইফেক্টিভ স্ট্রেস প্লাস ওয়াটার প্রেশার দুইটার যোগফলের সমান হইতে হবে। তাহলে যেখানে ওয়াটার প্রেশার কম সেখানে ইফেক্টিভ প্রেশার বেশি হইতে হবে দুইটার যোগফল সমান হইতে হইলে, অথবা যেখানে ওয়াটার প্রেশার বেশি সেখানে ইফেক্টিভ প্রেশার কম হইতে হবে যদি দুইটার যোগফল সমান হইতে হয়। তাহলে গ্রাফিক্যালি এটাই দেখানো হয়েছে যে এটার এটা তুমি যদি যোগ করো এই এই ফিগারটাকে এক্স্যাক্টলি এখানে এসে মিলে যাবে। তাহলে এই দুটার যোগফল সমান হবে কি টোটাল স্ট্রেসের সমান। এখন যদি আমি বাল্বটাকে ওপেন রেখে আরো টাইম অ্যালাউ করি, একটা সময় দেখা যাবে কি যে এই বাল্ব দিয়ে যতটুকু পানি বের হয়ে যাওয়া দরকার টোটাল পানিটুকু বের হয়ে যাবে। তারপরে আমি যতটুকু লোড অ্যাপ্লাই করব টোটাল লোডটা দেখা যাবে কি এই স্প্রিং এর উপর ট্রান্সফার হবে, কারণ স্প্রিং এর তো নিজস্ব একটা কি রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে। আমি এখানে যে লোড চাপাইছি সেটার কারণে একটা লেভেলে যে দেখা যাবে কি স্প্রিংটা আর কম্প্রেস হবে না। তাহলে যেই লেভেলে যে স্প্রিংটা কম্প্রেসার হবে না ওই লেভেলে টোটাল লোডটা কি স্প্রিং এর থ্রুতে ট্রান্সফার হবে।
তখন এই ইন্টারনাল যে ওয়াটার থাকবে ওইটাতে বেসিক্যালি কোনো প্রেসার থাকবে না। অ্যাজ এ রেজাল্ট দেখা যাবে কি ওয়াটার প্রেসারটা 0 হয়ে যাবে। তাহলে এটার গ্রাফটা দেখো পরে দেখানো আছে যে আমি যদি ইনফিনিট টাইম অ্যালাউ করি, একটা সময় দেখা যাবে কি টোটাল আমি যা লোড এপ্লাই করছি পুরাটাই স্প্রিং নিবে। তাহলে এখানে স্প্রিংটা বেসিক্যালি কি সয়েল। তাহলে সয়েলের উপর যতটুকু আমার স্ট্রেস ট্রান্সফার হচ্ছে সেটাই কি ইফেক্টিভ স্ট্রেস। সেই মোমেন্টে দেখা যাবে ওয়াটার প্রেসারটা 0। তাহলে সয়েলে যখন আমরা লোড ইম্পোজ করি সেম মেকানিজমে হচ্ছে সেটেলমেন্টটা হয়। যে শুরুতে আমি যা লোড চাপাবো টোটালটাই ওয়াটারের উপর যাবে। আস্তে, আস্তে দেখা যাবে ওয়াটার ২ দিক দিয়েই বের হইতে থাকবে। বেসিক্যালি 3 ডাইমেনশনালি চিন্তা করলে উপর দিয়ে, নিচ দিয়ে, ডানে দিয়ে, বামে দিয়ে সব দিক দিয়েই কি ওয়াটার বের হইতে থাকবে। তাহলে এজ এ রেজাল্ট ওয়াটার প্রেশার আস্তে, আস্তে কমতে থাকবে, ইফেক্টিভ স্ট্রেস এর ভ্যালুটা আস্তে, আস্তে বাড়তে থাকবে। তাহলে ওখানে যে গ্রাফটা ড্র করা হইছে এখানে আবার দেখো হচ্ছে কি বলে এটাকে মেনোমিটার দিয়ে ওয়াটার প্রেশার কোথায় হবে সেটার অনুসারে এখানে প্লট করা হয়েছে আরকি। তাহলে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আমি যখন লোড চাপাবো এই টোটাল লোডটাই প্রথমে যাবে হচ্ছে ওয়াটারের উপর। ওভার দ্য টাইম ওয়াটার গুলা ড্রেনেজ হবে বা এক্সপলশন হবে। তাহলে এই লোডের একটা পার্ট ওয়াটারের উপর যাবে, একটা পার্ট উপর সয়েলের উপর যাবে। আমি যখন ইনফিনিট টাইম অ্যালাউ করব সব ওয়াটার যখন ড্রেনেজ হয়ে যাবে ভয়েড থেকে তখন টোটাল লোডটাই হচ্ছে সয়েলের উপর যাবে। সো সয়েল টু সয়েল যে স্ট্রেসটা ট্রান্সফার হবে সেটাকে আমরা বলি কি ইফেক্টিভ স্ট্রেস। তখন দেখা যাবে টোটাল যে আমি এপ্লাই করতেছি এটা টোটালটাই ইফেক্টিভ স্ট্রেসে কনভার্ট হবে। তাহলে এই ফান্ডামেন্টালটা বোঝার জন্য এখানের এই লিটারেচারটুকু পড়বা যেখানে স্প্রিং মডেল দ্বারা এটা বোঝানো হয়েছে যে কিভাবে সয়েলে সেটেলমেন্ট হয়। তাহলে সেম জিনিসটাই আমরা ল্যাবরেটরি টেস্টে হচ্ছে করার ট্রাই করি। ল্যাবরেটরি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্টে সেম জিনিসটাই করা হয়। যে একটা স্যাম্পল কালেক্ট করা হয়, কালেক্ট করার পরে এটাকে এই কনসলিডেশন ডিভাইসের মধ্যে বসানোর পরে এখানে লোড চাপানো হয়। লোড চাপানোর কারণে দেখা যাবে কি যে সয়েল স্যাম্পল থেকে পানিটা বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার কারণে আস্তে, আস্তে কম্প্রেস হবে বা হচ্ছে সেটেলমেন্ট হবে। তোমাদের যদি ল্যাবরেটরি ম্যানুয়ালটা ওপেন করো ওখানটায় দেখবো হচ্ছে স্যাম্পল প্রিপারেশন থেকে শুরু করে ইনস্টলেশন সবগুলোই দেখানো আছে। সেটাকে আমরা ওডোমিটারও বলি বা ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্টও বলি। তাহলে কোনো একটা সাইটে যখন আমরা সয়েল ইনভেস্টিগেশন করবো ওখানে যদি স্যাচুরেটেড কোহেসিভ সয়েল পাই ওখান থেকে আমাকে আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে ল্যাবরেটরিতে এনে টেস্ট করতে হবে। তাহলে এখানে স্যাম্পলের ইউজুয়ালি ডায়ামিটার হয় হচ্ছে 2.5 ইঞ্চি আর হাইট হয় হচ্ছে 1 ইঞ্চি। তাহলে এখানে দেখো একটা স্টিল রিং আছে, যে স্টিল রিং এর মধ্যে হচ্ছে স্যাম্পলটাকে ইনসার্ট করা হয়েছে। তাহলে এটাকে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন কেন বলা হয়? এই স্যাম্পলের উপর যখন আমি লোড চাপাবো পানি আইদার টপ দিয়ে বের হইতে পারবে অথবা বটম দিয়ে বের হইতে পারবে। রেডিয়ালি কি বের হইতে পারবে? এদিকে বের হওয়ার কোনো চান্স নাই যেহেতু চারদিকেই স্টিলের রিং। তাহলে যেহেতু একদিক দিয়ে পানি বের হচ্ছে ভার্টিক্যালি সেই জন্য এটাকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট। তাহলে স্যাম্পলটাকে তৈরি করার পর এখানে দেখো একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে বসানো হয়। তাহলে বসানোর পরে উপর নিচে পুরা স্টোন দিয়ে এটার উপরে লোডিং আর্মটা বসানো হয় বা লিভার। তারপর এখানে দেখো একটা ডায়াল গেজ আছে যেটার কাজ হচ্ছে স্যাম্পলের হাইটের কি চেঞ্জ হচ্ছে সেটা মেজার করা। তাহলে এখানে বাকিটুকুর ছবি নাই। তাহলে এখানে যেই লিভার আর্মটা দেখতেছো এটাই এখানে নিচে এই এটার সাথে অ্যাটাচ করা। তাহলে নিচে দেখো এখানে লোড রাখা আছে। তাহলে এখানে যখন আমি লোড চাপাবো এটা কি হবে আলটিমেটলি এটার থ্রোতে স্যাম্পলের উপর ট্রান্সফার হবে। যে এখানে দেখো স্যাম্পলের উপর লোডটা ট্রান্সফার হচ্ছে। তাহলে এটা পুরোটাই পানি দ্বারা ফিল আপ থাকবে। এই বাথটা হচ্ছে পুরোটাই কি পানি দ্বারা হচ্ছে ফিল আপ থাকবে। কারণ কনসলিডেশন কি স্যাম্পল থেকে পানি বের হয়ে যাওয়ার কারণে যেই সেটেলমেন্ট হবে সেটাকেই বলতেছি আমরা কি কনসলিডেশন সেটেলমেন্ট। তাহলে এটা পানির নিচে রেখে আমাকে টেস্ট করতে হবে। তাহলে এখন যদি আমি এখানে লোড চাপাই দেখা যাবে কি
আস্তে আস্তে পানি বের হবে আর স্যাম্পলটা আস্তে আস্তে হাইটে ডিক্রিজ হবে। তাহলে কতটুকু ডিক্রিজ হচ্ছে এটা আমি এই ডায়াল গেজের রিডিং দ্বারা হচ্ছে মেজার করব। তাহলে এখানে টাইমের রেসপেক্টে হচ্ছে কি আমাকে মেজার করতে হবে। তাহলে এখানে দেখো টাইমের রেঞ্জ বলা আছে যে কতক্ষণ পরে পরে আমি স্যাম্পলের রিডিং নিব। তাহলে প্রত্যেকটা লুড চাপানোর পরে 24 ঘন্টা ধরে আমাদেরকে রিডিং নিতে হবে। এখানটায় হাইড্রোমিটার টেস্টের জন্য যেমন আমরা রিডিং নিচ্ছি, এখানেও সেম ইন্টারভেলে আমাকে রিডিং নিতে হবে। এখানে ডাটা শিটে যদি দেখো এই যে এখানে টাইম বলা আছে, টাইমের রেসপেক্টে রিডিং নিতে হবে। আর যদি তোমরা এক্স্যাক্টলি এএসটিএম স্ট্যান্ডার্ডটা দেখো, ওখানটায় হচ্ছে টাইমের ইন্টারভেল বা রেঞ্জটা বলা আছে। যেখানে প্রত্যেকটা লোড চাপানোর পরে আমাকে 24 ঘন্টা ধরে রিডিং নিতে হবে কতটুকু আমাদের ডিফরমেশন হচ্ছে। আর টাইমের ইন্টারভেলটা আর লোডের ইনক্রিমেন্ট কি হবে দেখো এটা বলা আছে। ইউজুয়ালি কত কত ইনক্রিমেন্টে আমরা লোড অ্যাপ্লাই করি, বেসিক্যালি দ্বিগুণ করা হয়, যে 12 কেপি এর পরে 25 কেপি, 50 কেপি, 100 কেপি। অথবা যদি আমি লোডে চিন্তা করি যে প্রথমে ফর এক্সাম্পল আমি 500 গ্রাম লোড অ্যাপ্লাই করলাম, তাহলে 24 ঘন্টা ধরে রিডিং নেওয়ার পরে তারপরে 1 কেজি দিতে হবে। 1 কেজি দেওয়ার পরে 24 ঘন্টা রিডিং নেওয়ার পরে তারপরে আবার হচ্ছে 2 কেজি দিতে হবে, তার মানে দ্বিগুণ করতে হবে। তাহলে এখানে দেখো টাইমের ইন্টারভেলটা বলা আছে, টাইম ইন্টারভেল অফ অ্যাপ্রক্সিমেটলি, যে প্রথম রিডিংটা হবে 0.1 মিনিট পরে, পরেরটা হবে 0.25, পরেরটা 0.5, পরে 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 8 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, ওইভাবে 24 ঘন্টা পর্যন্ত। তাহলে হাইড্রোমিটারে আমরা যেভাবে রিডিং নেই, এইখানেও সেম ইন্টারভেলে রিডিং নিতে হবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি দুইটা জিনিস মেজার করব। একটা হচ্ছে লোড চাপানোর কারণে টাইমের রেসপেক্টে কতটুকু আমাদের এই ডায়াল গেজে রিডিং আসতেছে। তাহলে একটা একটা রেকর্ড রাখতে হবে টাইমের, আর একটা রেকর্ড রাখতে হবে আমাদের আই মিন ডায়াল গেজের মধ্যে কতটুকু আমাদের ডিফরমেশন দেখাচ্ছে। তাহলে এখানে আমাদের রিডিং যা আসবে সেটা আমি নিব, আর পাশাপাশি টাইমটা মেজার করব। তাহলে টেস্ট যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আরো এডিশনাল কিছু ডাটা নিতে হবে। একটা ডাটা লাগবে আমাদের সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু, আরেকটা ডাটা লাগবে হচ্ছে আমাদের সয়েলের ড্রাই মাস। যে স্যাম্পলটা টেস্ট করা শেষ হয়ে গেলে স্যাম্পল এখান থেকে বের করে এটা ওভেনে দিয়ে ড্রাই করতে হবে, ড্রাই করে ড্রাই মাস কত সেটা মেজার করতে হবে। আর ইনিশিয়ালি যখন আমি স্যাম্পল তৈরি করব, ওই স্যাম্পলের ইনিশিয়াল হাইট কত সেটা আমাদের লাগবে। এডিশনালি লাগবে হচ্ছে এই স্যাম্পলের এরিয়া কতটুকু সেটা। তাহলে এখানে স্যাম্পল জানি যে আমি 2.5 ইঞ্চি ডায়ামিটারের স্যাম্পল তৈরি করছি, তাহলে ওখান থেকে আমি এরিয়াটা বের করতে পারবো। আর হাইট হচ্ছে 1 ইঞ্চি, তাহলে ওটা আমরা জানবো ডিউরিং দ্য প্রিপারেশন। তাহলে এখানে স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি মেজার করতে পারি, অথবা এই রিং গুলার ডায়ামিটার এবং হাইটটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফিক্সড, তাহলে ওখান থেকে আমরা এরিয়া এবং হাইটটা মেজার করতে পারবো। তাহলে এডিশনাল আমাদের যে ডাটাটা লাগবে সেটা হচ্ছে হাইট লাগবে, স্যাম্পলের এরিয়া লাগবে, স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি লাগবে, টেস্ট করা কমপ্লিট হয়ে গেলে সেটা ড্রাই মাস কত সেটা লাগবে। তাহলে যখন আমি কোনো একটা লোড ইনক্রিমেন্টের জন্য গ্রাফ প্লট করব, একদিকে টাইম আর অন্যদিকে হচ্ছে ডিফরমেশন। ডিফরমেশনটা বেসিক্যালি কি, স্যাম্পলের হাইটের কতটুকু কম্প্রেশন হচ্ছে, যেটা আমরা ডায়াল গেজ রিডিং এ পাবো। তাহলে তখন দেখা যায় কার্ভ গুলো দেখতে এরকম এস কার্ভ হয়। তাহলে কার্ভের 3টা স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। তাহলে স্টেজ 1টা হচ্ছে যে কার্ভটা দেখা যাবে ইনিশিয়ালি আস্তে আস্তে কার্ভ হয়ে হয়ে একটা লেভেলে যেয়ে দেন এটা লিনিয়ারলি সেটা বাড়তে থাকবে। তাহলে যেখানে এই কার্ভ পোর্শনটা এসে শেষ হবে ততটুকুকে বলতেছি আমরা স্টেজ 1।
আর মাঝখানের টুকুকে বলতেছি স্টেজ 2, আর লাস্টে এসে আবার দেখা যাবে কার্ভ হইতে থাকবে। তাহলে এই ফরওয়ার্ড কার্ভের স্পর্শক এবং এই কার্ভের ব্যাকওয়ার্ড স্পর্শক ড্র করলে যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে তার বটমের পার্টটাকে বলতেছি আমরা স্টেজ 3, আর মাঝের পার্টটুকুকে বলতেছি আমরা স্টেজ 2। তাহলে এই কার্ভ লাইন যেখানে আসে লিনিয়ার থেকে আবার কার্ভের দিকে যাবে, এই লিনিয়ারটাকে আমি সামনের দিকে বাড়াবো আর এইটাকেও আমি পিছনের দিকে বাড়াবো। তাহলে দুইটা যেখানে ইন্টারসেক্ট করবে তার নিচের পার্টটাকে বলতেছি আমরা স্টেজ 3। তাহলে স্টেজ 1টাকে বলতেছি আমরা ইনিশিয়াল কম্প্রেশন, মাঝখানেরটাকে বলতেছি প্রাইমারি কনসোলিডেশন, আর লাস্টেরটাকে বলতেছি আমরা সেকেন্ডারি কনসোলিডেশন। তাহলে এখানে যদি এক্সাম্পল দেখো যেখানে রিয়েল ডাটা দিয়ে টেস্ট করা হয়েছে, এখানেও দেখো কার্ভগুলো দেখতে হচ্ছে এস কার্ভের মতো, যেটা দেখো হাফ টিএসএফ দিয়ে 24 ঘন্টা ওয়েট করার পরে যে ডিফরমেশন হয়েছে, একদিকে ডিফরমেশন প্লট করা হয়েছে অন্যদিকে টাইম প্লট করা হয়েছে, তাহলে কার্ভটা দেখতে কি এস কার্ভের মতো। তাহলে যতগুলো লোড ইনক্রিমেন্ট হয়েছে প্রত্যেকটার জন্য আমি কি একটা একটা করে কার্ভ পাবো। তাহলে আজকের ক্লাসে আমরা এটা ডাটা দেখবো না, নেক্সট দিন ক্লাসে যখন দেখবো ওখানটা আমরা ডাটা থেকে কিভাবে প্যারামিটার গুলো বের করতে হয় সেটেলমেন্টের সেই জিনিসগুলো দেখবো। তোমাদের আইডি গুলো একটু মেসেজ বক্সে লিখো।